চাকরির প্রথম দিনেই দারুণ কাজ করে আদিত্যর মন জয় করলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী দুনিকে নিয়ে চলে গেছে আদিত্যর বাড়িতে। এই আদিত্যই তার মায়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিল কাগজে। এর মধ্যেই সিকিউরিটি গার্ড বলে, কি চাই? রানী তখন বলে, এই বাড়ি থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এই যে এটা দেখেই আমি এসেছি। তখনই সিকিউরিটি বলে, আচ্ছা আচ্ছা আসুন, আমার সাথে ভেতরে আসুন। এরপর রানী মনে মনে ভাবে, জানি না এরপর আমার জন্য কি অপেক্ষা করছে, তবে লড়াই আমাকে চালিয়ে যেতেই হবে। এরপর দুনিকে নিয়ে আস্তে আস্তে ভেতরে যায়। অন্যদিকে জেঠুমণি বারবার করে চেষ্টা করতে থাকে যদি রানীর কোনো খোঁজ পাওয়া যায়। এরপরেই তার এক চেনা জানা অফিসারকে ফোন করে জিজ্ঞেস করে। অফিসার বলে, স্যার আপনি আমাদেরকে যে নাম্বারটা দিয়েছিলেন সেটা ট্র্যাক করে আমরা জানতে পেরেছি লাস্ট লোকেশন সুভাষ গ্রামে ছিল, আর তারপরেই ফোন থেকে সিমটা খুলে ফেলে দেওয়া হয়েছে। কথাটা শোনার পরেই চমকে গেছে জেঠুমণি আর বলে, অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে সাহায্য করলেন সত্যি আমার খুব উপকার হবে। এই বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই রিতম বলে, সুভাষ গ্রাম, সেখানে কি আছে? দেবু তখন বলে, আমরা এদিকে তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কোথাও পেলাম না রানীকে। কিন্তু সুভাষ গ্রামে কেউ তো নেই যে রানী ওখানে যাবে। জেঠুমণি বলে, তাহলে মেয়েটা কোথায় গেল? এই শহরে যা ঠক জোচ্চরের সন্ধান পাওয়া যায়, আমাদের রানী কোনো ঠক জোচ্চরের কাছে পড়েনি তো? হে ভগবান, কি যে করি। বিনায়ক বলে, সত্যি বুঝতে পারছি না কি করা উচিত। এর মধ্যেই শুক্লা কাঁদতে থাকে। তখনই বিনায়ক বলে, এই শোনো শুক্লা, কান্নাকাটি করো না তো, মাঝে মধ্যে কাঁদছো, মাঝে মধ্যে মেয়েটাকে কথা শোনাচ্ছ, কি করবে আগে থেকে ঠিক করে নাও, বুঝেছো? এই সমস্ত করো না। এর মধ্যেই রানী ভেতরে তো ঢুকে যায়। তখনই বাড়ির যে কাজের মেয়ে পুষ্পা, সে দৌড়াদৌড়ি করতে শুরু করে আর বলে, ওরে বাপ রে বাপ, দিদিমণি তো এবার একটা ছুরি নিয়েছে হাতে রীতিমতো, আরে পালাও পালাও। আরে আপনি কে? পালান পালান, দিদিমণির হাতে ছুরি, না জানি কি কাণ্ড করে। এর মধ্যে আদিত্যর বাবা, যিনি মাছ নিয়ে এসেছেন বড় বড়শি দিয়ে মাছ নিয়ে এসেছে, আর বলে, এই দেখ পুষ্পা, আজকে নিজের হাতে যে মাছের চারাগুলো পুকুরে ফেলেছিলাম সেগুলো কত বড় হয়েছে, বড়শিতে কেমন মাছ কেটেছি দেখ। এর মধ্যে পুষ্পা বলে, আরে ম্যাডাম আসছে, ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে, ভাগো ভাগো। তখনই আদির বাবা বলে, বন্দনা আবার এসব করছে? আসলে এই বন্দনাই মেন্টাল পেশেন্ট যা বোঝা যাচ্ছে, সেই জন্যই রানীকে ডাকা হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল পেপারে। এর মধ্যেই বন্দনা চলে আসে আর তখন পুষ্পা বলে, ওই দেখুন ম্যাডাম ছুরি নিয়ে এসেছে। তখনই পুষ্পা বলে, আমি মিষ্টি খেতে দেইনি বলে এইসব করছে। বন্দনা বলে, কেন তুই আমাকে মিষ্টি খেতে দিবি না কেন? আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমি মিষ্টিই খাবো। তখনই আদিত্যর বাবা বলে, বন্দনা এমন করে না, তুমি যদি এমন করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? আমি ওকে বারণ করেছি, ও তো আমার ইনস্ট্রাকশনে কাজ করেছে। আসলে তোমার এত হাই সুগার, তুমি যদি এখন মিষ্টি খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে, সেই জন্যই তোমাকে মিষ্টি দেওয়া হয়নি। এত বড় ছুরি নিয়ে কেউ এসব করে? দাও ছুরিটা আমি রেখে দিই। কিন্তু বন্দনা ছুরিটা দিতে চায় না। এর মধ্যেই রানী এগিয়ে গিয়ে বলে, আপনি এই ছুরিটা নিয়ে কি করবেন? এই ছুরিতে তো ধারই নেই, আপনি এই ছুরি দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমি আপনাকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। বন্দনা বলে, সত্যি সত্যি তুমি খাওয়াবে? রানী তখন বলে, নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না। এরপরেই বন্দনা বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। এর মধ্যেই দেখা যায় দুর্জয় কথা বলতে থাকে, আর দুর্জয়ের যেই রুমটা হবে সেটা কেমন ইন্টেরিয়র করা হবে, যিনি করবেন ডিজাইনগুলো, তার সাথেই কথা হচ্ছে অনিশার। এরপর দুর্জয় বারবার করে রানীকে ফোন করতে থাকে, কিন্তু রানীর কাছে ফোন কোনোভাবেই যায় না। অনিশা তখন বলে, এই জয়, শুনে নিয়েছিস তো ওয়ালগুলো কিরকম ভাবে হবে? তখনই চলে এসেছে রিতম আর বলে, যার মনের দেওয়ালেই মূর্ছে পড়ে গেছে সে আর যে কি করবে কে জানে। আর এর মধ্যেই দুর্জয় বলে, তুই এখানে কি করছিস তুই এখানে? আবার রানীর কথা বলতে এসেছিস, রানীর খোঁজ পাওয়া গেছে? রিতম বলে, না রে ভাই, রানীর কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে একটা ক্লু পাওয়া গেছে। রানীর ফোনটা শেষ পর্যন্ত সুভাষ গ্রামে একবার অন হয়েছিল, তারপর সিমটা খুলে ফেলে দেওয়া হয়েছে। দুর্জয় বলে, দেখেছিস ও কেমন প্ল্যান করেছে? আমি না ওর একটা কথাও শুনতে চাই না। এদিকে পিঙ্কি বৌদি বলে, আচ্ছা আমি একটা কথা বলবো, আমি জানি রানী বাড়ি ছেড়ে চলে গেছে দুনিকে নিয়ে, এটা একদমই ঠিক হয়নি। দুনি তো অনেকই ছোট, দুনিকে নিয়ে রানী কি করে থাকবে সেটাও জানি না, তবুও বলছি, আচ্ছা ওই পিকলুর বাড়ি ওই সুভাষ গ্রামে নয় তো? শুনেই তো বিনায়ক প্রচন্ড রেগে যায়।
এর মধ্যেই রিতম বলে, চল না ভাই, সুভাষ গ্রামে গিয়ে রানীকে খুঁজে নিয়ে আসি। রানী তো আমাদের বাড়ির বউ, বল, তোর তো বউ হয়, তুই কেন বুঝতে পারছিস না? কিন্তু রিতমের কথা শুনে দুর্জয় যাবে না বলেই ঠিক করে। দুর্জয় তখন বলে, অসম্ভব, আমি কোনোভাবেই যাব না। বুঝতে পেরেছিস? রানী যেখানে খুশি যেতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও যে আমার মেয়েকে নিয়ে গেছে সেটাই হচ্ছে আমার জ্বালা, আর কিছুই না। আমি আমার মেয়েকে ঠিক ফেরত নিয়ে আসবো। অনিশা বলে, জয়, কি হচ্ছেটা কি? তুই যা, রিতমদার সাথে যা, গিয়ে রানীকে নিয়ে আয়, এরকমটা করিস না। কিন্তু জয় একদমই যেতে চায় না আর বলে, রানীর একদিন আমাকে দরকার পড়বে। রিতম বলেন, না, রানীর কোনোদিনও তোকে দরকার পড়বে না, বরং তুই একদিন রানীর জন্য পাগল হয়ে যাবি। তুই একদিন রানীকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবি, কিন্তু সেদিন আর রানী ফিরতে চাইবে না। একদিন দেখবি তোর পাশে কেউ থাকবে না, তোর পাশ থেকে সবাই চলে যাবে। মিলিয়ে নিস কথাটা। কিন্তু দুর্জয়ের তো প্রচন্ড অহংকার। দুর্জয় বলতে থাকে, তোর এইসব কথা কখনোই ফলবে না। আমি একজন ব্রিলিয়ান্ট ডক্টর, আমার কাছে রানীকে আসতে হবে, আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, বুঝেছিস? রিতম দুর্জয়ের এই অধঃপতন দেখে জাস্ট চমকে যায়। এর মধ্যেই রিতম সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রানী কাজের বাড়ি বন্দনাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে থাকে। ছুরিটা আস্তে আস্তে করে নিয়ে নেয় আর বলে, আপনি যান, আমি মিষ্টি তৈরি করে আপনার জন্য পাঠিয়ে দেব। এরপর পুষ্পা বলে, চলুন ম্যাডাম চলুন, বলেই নিয়ে যায় বন্দনাকে। তখনই আদিত্যর বাবা বলে, তোমাকে তো ঠিক চিনলাম না মা, তুমি এখানে? তখন রানী বলে, আপনারা যে পেপারে বিজ্ঞাপনটা দিয়েছিলেন, আমি সেটা দেখেই এসেছি। এই কাজটা আমার খুব দরকার। এরপরেই আদিত্যর বাবা বলে, আদি, এই মেয়েটা তোর দেওয়া বিজ্ঞাপন দেখেই এসেছে, এবার কথা বলে নে। আদি তখন বলে, আপনি এই কাজটা করবেন? আপনি একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছেন, কি বলছেনটা কি? রানী বলে, ও আমার মেয়ে হয়, আর তাছাড়া ওকে নিয়ে আমি পারবো কাজটা করতে। আপনি না হয় একদিন দিয়েই দেখুন পারি কিনা। তখনই আদির বাবা বলে, না রে আদি, মেয়েটার সত্যি জ্ঞান বুদ্ধি অনেক ভালো। তোর মাকে কি সুন্দরভাবে বুঝিয়ে ওপরে পাঠিয়ে দিল। আমি পুষ্পা তো কিছুই করে উঠতে পারছিলাম না। মেয়েটা সত্যি মনে হয় সামলাতে পারবে, তুই একটা চান্স দিয়ে দেখতেই পারিস। আদি তখন বলে, আমি চান্স দিয়ে দেখতে পারি? কি বলছো বাবা? তখনই বাবা বলে, হ্যাঁ রে, ঠিকই বলেছি। আচ্ছা মা, তুমি তুমি কি করছো, মানে পড়াশোনা করো? তখনই রানী বলে, হ্যাঁ, আমি মেডিকেল পড়ছি। আমার এই চাকরিটা খুব দরকার, মেয়েকে মানুষ করা আর আমার নিজের পড়াশোনার খরচা চালানো। আপনারা একবার ভরসা করে দেখতে পারেন। তখনই বন্দনার হাজবেন্ড মানে আদিত্যর বাবা বলে, আদি, আমার মনে হয় এই মেয়েটাকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। এবারে তুই দেখ কি করবি। যদি তুই ভাবিস যে দিবি তো দে, আর না হলে আমার কিছু বলবার নেই। তবে মেয়েটা মেডিকেল পড়ছে আর বুদ্ধিও ভালো, আমার মনে হয় ওকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। আদিত্য বলে, ঠিক আছে, আমার বাবা যখন এত করে বলছে, আপনি নাকি প্রথমেই মাকে খুশি করেছেন, তাহলে তো আমার আর কোনো অসুবিধাই নেই, আপনি থাকতে পারেন। আর শুনেই রানী দারুণ খুশি হয়ে যায় আর দুনিকে নিয়ে ঘরের ভিতরে যায়।